ভারতের বিরুদ্ধে টিকে থাকতে হলে একটা একত্রিত পাকিস্তান দরকার। সেই জন্য তারা একদিকে যোগাযোগ থাকলো ভারতের সাথে, ভারতের কাছে নিজেকে বিক্রি করে দিতে আমাদের নেতা শেখ মুজিবুর রহমানের উৎসাহ ছিল না। তাই যখন উনি উনার মুক্তির পর বিলেত থেকে বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছিলেন, ভারতীয় হাইকমিশন বলেছে আমাদের রেডি আছে। উনি সেই ভারতীয় ট্রেনে আসেন। উনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দুটো অনুরোধ করেছিলেন। একটা অনুরোধ, আমি একটু হাসিনার মায়ের সাথে কথা বলতে চাই। হাজার হোক দীর্ঘদিনের প্রেম ভুলে যেতে হবে না, জেল থেকে বেরিয়ে হাসিনার মায়ের সাথে কথা বলতে চেয়েছিলেন বিলেতে। আর দ্বিতীয়ত, আপনি অনুগ্রহ করে আমাকে আপনাদের রাজকীয় বিমানে আপনাদের সাথে পৌঁছে দেন। ভারত অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু শেখ মুজিবের বুদ্ধিমত্তার কাছে পরাজিত হয়ে তারা এটা মেনে নিতে বাধ্য হয়েছিলেন। তবে উনার সাথে ভারতীয় প্রথম যে ব্যক্তিটি 1961 সনে প্রথম শেখ মুজিবের সাথে যোগসূত্র স্থাপন করেছিলেন, এই শশাঙ্ক ভট্টাচার্যকে ওই প্লেনের পাশে বসিয়ে দিয়েছিলেন, যাতে বঙ্গবন্ধু যখন আসে এই দীর্ঘ সময় তার মন বুঝতে পারে, তার পদ্ধতি কি হবে বুঝতে পারে, সে পাকিস্তানের নিজকে কতটুকু বিক্রি করেছেন বা কতটুকু স্বীকার করেছেন সে বুঝে যাওয়ার জন্য। তখন তারা জেনে যায় যে বঙ্গবন্ধু তার বিদ্রোহ একটা তিনি স্বীকার করে এসছেন। উনি কনফেডারেশনের চিন্তাটা ওনার মাথায় ছিল, কেননা পাকিস্তান তাকে মনে করিয়েছিলেন যে 1966 সনের 6 ফেব্রুয়ারি আপনাদের স্বাধিকার যে প্রস্তাবটা 6 দফা, সেখানে ফেডারেল গভর্নমেন্টের কথাই ছিল, কিন্তু আপনার প্রস্তাবটাই আমরা মেনে নেব, আমরা একত্রে থাকবো। সেই জন্য বঙ্গবন্ধু একটু নরম ছিলেন। দিল্লিতে যখন পৌঁছলেন, পৌঁছানোর পর ইন্দিরা গান্ধী স্বয়ং উপস্থিত ছিলেন। সিঁড়িতে নামে উনি দাঁড়িয়ে দিলেন, পুরুষ ছিলেন, বললেন আমি মুসলমান এবং আমি তারপরে ইন্দিরা গান্ধী চমকে উঠলেন, দুধ পরা দিয়ে কি বসেছিল। আর সঙ্গে সঙ্গে ওই শশাঙ্ক ভট্টাচার্য তাকে 10 মিনিটের মধ্যে ডাকিয়ে সারা দীর্ঘ সময় কি আলাপ হয়েছে চলেছিলেন। আমি 1 মিনিট একটু আমার বড় ভাই থেকে চ্যানেল আইতে 8:30টায় দেখায় সাংবাদিক সমাপার যে টুলি পয়েন্ট, ওটার জন্য থাকার কথা। 7টা এখন যদি রওনা না দিয়ে কিন্তু তেজগাঁতে ট্রাফিক জ্যামে যেতে পারবো না। এই জন্য আমি আপনাদের কাছ থেকে ছুটি দিচ্ছি। জাফর ভাই বেয়াদবি নেবেন না। যাদের দ্বারা সম্ভব আমার নম্বরটা নোট করে রাখো, মোবাইল নম্বর মুখস্থ করে ফেলো। 01841 হলো রবি নম্বর, 01841। তোমরা দেখি আমাকে মেসেজ দিতে পারো কিনা। আমার নাতি কিন্তু পারে, এখন তোমরা নাতির থেকে বড় ভাই, তারা পারো কিনা দেখি, সব ছোট ভাইয়েরা। 01841, হ্যাঁ। তারপরে তাদের সবচেয়ে সোজা 499 পাটা জুতার দাম 1 টাকা কম। আমার দোকানে আসলে 500 টাকার লোন ভাঙতে হবে না। ওকে, আল্লাহ হাফেজ ভাই, আমি গেলাম। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। একটা মেসেজ দিয়ে দিও তোমার নামের নম্বর দিয়ে, মনে থাকবে। আর জাফর ভাইয়ের জন্য দোয়া, জাফর ভাইয়ের জন্য দোয়া। সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করে তারপরেও তোমাদের এখানে আসছে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। কিন্তু 7ই মার্চে যখন 1 মার্চে সংসদের অধিবেশনকে করে দেওয়া হয়, স্বভাবতই আমরা ক্ষিপ্ত হই। কারণ আমরা নির্বাচনে জিতেছি, নিরঙ্কুশ নির্বাচনে জিতেছি।
যাতে বাঙালি যাতে কোনো কিছু হঠাৎ হটকারিতা না করে পাকিস্তানিদের ভাষায় এই স্বাধীনতা ইত্যাদি না করে তারা মার্কিন অ্যাম্বাসেডার ফার্লেনকে পাঠালেন ঢাকায় 28শে ফেব্রুয়ারি 1971 সালে সকাল 9টা থেকে প্রায় 3 ঘন্টা ফার্লেন আর বঙ্গবন্ধুর মিটিং হল 32 নম্বরের বাড়িতে। সেখানে অ্যাম্বাসেডার ফার্লেন জানালেন যে দেখেন মিটিংটা পোস্টপোন হলো, আপনি আপনাকে আমাকে বলেছে বলার জন্য আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর উত্তরে বঙ্গবন্ধু বললেন আমি নিশ্চিত করছি আমি পাকিস্তানের সাথেই থাকতে চাই, কোন স্বাধীনতার কোন আশঙ্কা কিছুই হবে না। সামরিক বাহিনীর হাতে তথ্য ছিল যে তাদের 7 মার্চের বক্তৃতায় উনি স্বাধীনতা ঘোষণা করতে পারেন। উনি কেবল তাই না, আরো বললেন আজকে আমাকে এই চারিদিকে ভারত টিকে থাকতে হলে ওটা বুদ্ধিমানের কাজ হবে না, আমি কনফেডারেশনের কথা উনি প্রস্তাবটা করলেন এবং আরেকটা কথা আমেরিকাকে মনে করালেন আপনাদের জন্য আমি ছাড়া কোনো শেখ মুজিব সাহেব। তো তাহলে কমিউনিস্টরা আপনাদেরকে মৌলানা সাহেব বসে আছেন, সুতরাং আপনারা সাবধান। এটা আমার বক্তব্য না। ওদিনে পারলেন টেলিগ্রাম করলেন তুলা একটা ওখানে ইয়াহিয়া খানকে জানালেন তার পুরা বক্তব্য উনার মিশন, আর সঙ্গে সঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে বিস্তৃত ভাবে উনাদের আলোচনা 2 ঘন্টার আলোচনা তাকে জানালেন। এটা হলো একটা আপনাকে মনে রাখতে হবে কিভাবে 7ই মার্চের উৎপত্তিটা কিভাবে আপনারা বাকি ঘটনা অনেকগুলি ঘটনা বলেছেন। ইব্রাহিম আমি পুনরাবৃত্তি করছি না। 1 তারিখ 2 তারিখে এবং বাংলাদেশ শব্দটা কিন্তু বঙ্গবন্ধুর দেওয়া নয়, এটাও মনে রাখতে হবে। স্বাধীনতার ইশতেহার যখন 3রা মার্চে পড়া হয় উনি দিল্লিতে গেছিলেন, মিটিং শুরু হয়ে গেছিল। আমাদের পড়াশোনা শাহজাহান সিরাজ পড়তে শুরু করেছিলেন, অর্ধেকের মতো পড়তে শুরু করেন। এই সময়ের একটা মাস্টার মাইন্ড ছিলেন হল সিরাজুল আলম খান। সিরাজুল আলম খানই তাকে বঙ্গবন্ধু উপাধিটা দেওয়ায় তোফায়েলকে দিয়ে। এটা ডাকসুর সিদ্ধান্ত নয়। সবাইকে আশ্চর্য করে ওখানে ওরা বঙ্গবন্ধু জেল থেকে বেরিয়ে আসেন, 22 তারিখ বেরিয়েছেন, 22শে ফেব্রুয়ারি সেই দিয়েছিলেন। ঠিক একইভাবে চমৎকৃত করে শেরশাহ আলম খান বলল এই আবার থেকে পড়ো, ফিল্মতে পড়ো, আবার প্রথম থেকে পড়া যাতে বঙ্গবন্ধু পুরাটা শুনতে পারেন। এবং সেখানে খসরু একটা বন্দুকের গুলি করে কামান দেখার মতো করে শব্দ করে আমরা স্বাধীনতা ঘোষণা করছি। এবং সেখানে বাংলাদেশ শব্দটা পয়লা ব্যবহার করা হয়। সেখানেই সেই মিটিংয়ে আমাদের জাতীয় সঙ্গীত কি হবে বলা হয়। এখন যা শুনছি সবকিছু যে বঙ্গবন্ধু করে দিয়েছে এই কথাগুলি সত্য নয়, এটা ছাত্ররাই করেছিল। উনি শুনেছেন, উনি সম্মতি করেছেন। দ্বিতীয়ত ওনার এই 7 মার্চের বক্তৃতাটা ঠিক একটা গণতান্ত্রিক উদ্যোগ। এটা বঙ্গবন্ধু একলা লিখেন নাই, একলা করেন নাই, একলা ওনার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যে 4 জনকে রাখা ছিল, তাজউদ্দিন সাহেব, মনসুর আলী আর সৈয়দ নজরুল ইসলাম, তাদেরকে যে কমান্ড করা হয়েছিল সেখানে এইদিকে 4 জন ছিল সিরাজুল আলম খান, তোফায়েল, আরেফ, এদেরকে দিয়ে। আপনার সবাই মনে রাখা দরকার স্বাধীনতার বিষয়ে একটু 62 সন থেকে
সিরাজুল আলম খানের নিউক্লিয়ার ছিল, এটা কিন্তু বঙ্গবন্ধু জানতেন না। এই 7ই মার্চের আগে দিয়ে এই খবরগুলো উনি জানেন। ঠিক এই সময় একটা ঘটনা আমাদের ইব্রাহিম বলেননি। একটা হলো আমাদের একটা সিএসপি ছিল আশাফাত দৌড়া, গান গায়িকা, তার বড় ভাই মশিউর দৌড়া ছিল পাকিস্তান আর্মির ইন্টেলিজেন্সের চিফ ঢাকা। উনি পুরাপুরি তথ্যটা নিয়ে আর্মিরা কে কোথায় আছে না আছে বঙ্গবন্ধুকে কাছে উপস্থাপন করেছিলেন, বলেছিলেন এখন হলো স্বাধীনতা ঘোষণার সবচেয়ে উপযুক্ত সময়। অনেক বেশি বাঙালি আছে, সোলজারও বাঙালি বেশি আছে, অফিসারও বাঙালি বেশি আছে। তো মহিদুল হাসানের বইতে দেখা আছে বঙ্গবন্ধু কেমন হেসছিলেন, হেসে বলছি যে আচ্ছা এইসব তো আমি জানি। দ্বিতীয়ত আবার 6 তারিখ চট্টগ্রাম থেকে একটি তথ্য আসে, উনি এবার বললেন চল তাজউদ্দিনের সাথে আলাপ করো, উনি সিদ্ধান্ত দেবেন। তখন তাজউদ্দিন সাহেব বললেন এটার পানি বুঝেন না, এটার পানি হল না। যদি সিদ্ধান্ত যদি হা হতো উনি সিদ্ধান্তটা ঘোষণাটা স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দিতেন। উনি বলছেন তারপরে ধৈর্য ধরুন। একটা বক্তৃতা আপনারা শুনেছেন, বারে বারে বাজানো হচ্ছে, একটু একটু দ্বিমত আছে অনেকের মধ্যে যে এখানে এই দুটা লাইনকে প্রায় বাজানো হয়, এবার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই লাইন দুটা সিরাজুল আলম খানের যোগ করা। সিরাজুল আলম খান এখনো বেঁচে আছেন, তারই যোগ করা। আমাদের কথা ছিল উনি স্বাধীনতা ঘোষণা দেবেন, বঙ্গবন্ধু দেবেন। আর যেহেতু অধীনও, আবার একটা কথা বলি, মার্কিন অ্যাম্বাসেডার ফার্লেন দেখা করেছিলেন 7ই মার্চ, সে কথা আছে। আমি অবশ্যই সেই সময় 7ই মার্চে দেশে ছিলাম না, সুতরাং আমি সেটা টেস্টিফাই করতে পারবো না। উনি মিটিং এ আধা ঘন্টা দেরি করে গেছিলেন। এই সম্পর্কে কলকাতা থেকে একটা প্রকাশিত আছে, মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিবুর রহমান, ওখানে কালিদাস বৌদ্ধের লেখা বই, সেটা একজন চিত্তরঞ্জন সুতারের বন্ধু, যার ঠিকানাটা বঙ্গবন্ধু সবাইকে দিলেন, কলকাতায় গেলে তোমরা এর সাথে যোগাযোগ করো। সেখানে এই বইতে লেখা আছে যে তখনই উনি কথা দিয়েছিলেন এমন কোন ঘোষণা উনি দেবেন না। এটা কালিদাস বৌদ্ধের বইয়ের কথা, এটা আমার কথা নয়। আচ্ছা, যাই হোক, এই অবস্থা। তো আমি মনে করি বঙ্গবন্ধু যা করেছিলেন সেটা অত্যন্ত রাজনৈতিক প্রকার পরিচয় দিয়েছিলেন, এবং ওটাই ছিল যে কোনো বুদ্ধিমান ব্যক্তি। উনি নির্বাচিত হয়েছেন, আজকে উনি নির্বাচিত পয়লা প্রধানমন্ত্রী হবেন এবং একটা বড় দেশের প্রধানমন্ত্রী হবেন, সেটা প্রায় বুদ্ধিমানের কাজ, তাই উনি করেছিলেন। তাই উনি তাহলে ওখানে রব আর সিরাজুল খান স্টেজে বসেছিল, কথা ছিল স্বাধীনতার কথা ভুলে গেলে রব পাঞ্জাবি ধরে কান দেবে যাতে মনে করিয়ে দেওয়া হয়, তখন উঠে হয়ে যায়। আর সিরাজুল আলম খান বলেছেন কেবল জয় বাংলা যখনই বলার সাথে সাথে যে উত্তাল দিয়ে হবে, সব কথা হারিয়ে যাবে, তাই সেইটাকে দ্বিতীয়বার বলতে হবে। সেই জন্য উনি তখন যখন বলেন যে জয় বাংলা, সেই নিতে বঙ্গবন্ধু, ওরা যেমন বুদ্ধিমান, বঙ্গবন্ধু আরো একটু চালাক বেশি। উনি জয় বাংলা বলার পরে বললেন পাকিস্তান জিন্দাবাদ, অথবা জয় পাকিস্তান, আবার শেষে জয় বাংলা বললেন। এইটা হলো প্রিভিয়াস ঘটনা। তো এই নিয়ে বিতর্কের কোনো কথা নেই আমার মতে। বঙ্গবন্ধু আরেক সেবা দিয়েছিলেন, এই বক্তৃতা এটা খুব ভালোভাবে তৈরি হয়েছিল। এই বক্তৃতা ইংরেজি করেছিলেন ডক্টর কামাল হোসেন, এটা পাশ করিয়েছিল তাদের সেই কমিটিতে। এটা আপনার একটা গণতান্ত্রিক প্রক্রিয়া জিনিস ছিল। কেবল তাই না, আরেকটা ব্যাপার, এখানে আল্লাহর নামও আছেন। উনি ঘোষণা দিয়ে বলেছেন আমরা মুক্ত করেই ছাড়বো, রক্ত যখন দিয়েছি ইনশাআল্লাহ। বুঝতে হবে যে সেটা অত্যন্ত খুব সুচতুর ভাবে বুদ্ধিমত্তার সাথে, ন্যায়ের সাথে
সেই তারপর 7ই মার্চ। 7ই মার্চে ছিল সেটাকে, এটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা, মূল শিক্ষণীয় বিষয় আছে, ধর্মকে প্রতিপক্ষ করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত যে আজকে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হবে, যে আশাটা হলো আমাদের গণতন্ত্র, আমাদেরকে নিজেদের অধিকার কেবল ভালো ব্যবসার প্রলাপ খালি পায়ে হাঁটা জুতা পায়ে হাঁটি সেটা কথা বলা অধিকার। আজকে 7ই মার্চকে আমরা কবর দিয়েছি সেই জিএসএ দিয়ে, ডিজিটাল সিকিউরিটি। আমার বুকে আশা লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে। আজকে আমাকে কথা বলতে না দেওয়া, গণতন্ত্রের সমালোচনা করতে না দেওয়া, এটাই 7ই মার্চের স্পিরিটকে ধ্বংস করে দিয়েছে। আজকে তাই আজকে 7ই মার্চকে যদি আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, তাহলে আজকে পয়লা কাজ হবে গণতন্ত্রের জন্য যে ডিএসএফ এটাকে বাতিল করে দেওয়া, কবরে পাঠিয়ে দেওয়া। আজকে এ পর্যন্ত 4000-এর অধিক ডিএসএফ মামলা হয়েছে, কনভিকশন হয়েছে মাত্র 21টি মামলা। বুঝতেই পারেন কতটুকু অপপ্রয়োগ হচ্ছে। এটা গণতন্ত্রের সেই। এখন আমি কিন্তু অনেক সময় হয়েছে, আমি বিশেষ নাম বলতে চাই, আপনাকে দেখতে আজকে কেবল আওয়ামী লীগের দ্বারা বিএনপি অন্য কেউ আসলে কোনো লাভ হবে না। আসলে আমাদের দরকার পরিষ্কার পরিবর্তন। কোথায় কোথায় আমাদের রশিদ সাহেব বলেছেন, সম্পূর্ণভাবে পরিবর্তন আনতে হবে, প্রতিটি ক্ষেত্র ধরে ধরে পরিবর্তন আনতে হবে। প্রথম পরিবর্তনটা আসতে হবে কেন্দ্রিকতার বিরুদ্ধে। এটা অনেক বড় দেশ, এত বড় দেশ ঢাকা থেকে শাসন হতে পারে না। এখন ঢাকার শাসনটা ইসলামাবাদের শাসনের জন্য খারাপ হয়ে গেছে আজকে। ফলে এই জাতীয় দেওয়ার ফলে আমরা এই শাসন, একদিকে ঢাকার শাসন, আরেকদিকে বর্ষাতে থেকে দিল্লির শাসন। সেটা এই যে জিনিসগুলিকে যদি পরিবর্তন তার ছাত্রদের, আপনাদের মূল কাজ হবে আমার মতে কেবল রাস্তায় থাকা না, ছাত্রদেরকে আজকে বসতে হবে, দেখতে হবে কোন কোন ক্ষেত্রে আমাদের পরিবর্তন, প্রায় সকল ক্ষেত্রে পরিবর্তন দরকার। গণতন্ত্রের পয়লা কথাটা আমি বলেছি, কথা বলতে যেতে হবে। আমার সমালোচনার অধিকার প্রতিষ্ঠা, সেটা করতে হলে কি করতে হবে? অনেকগুলি আইনকে কবর দিতে হবে, আবার অনেকগুলি আইনের সংস্কার করতে হবে। দ্বিতীয়ত এই ঢাকা থেকে এত বড় একটা দেশ, ঢাকাটা তো ছোট, কিন্তু 180 মিলিয়ন লোক এটা শাসন করতে পারে না। বাংলাদেশকে আজকে নির্বিবাদে 15-20টা প্রদেশে 60টা স্টেটে পরিবর্তন। তাহলে আজকে আপনাদেরই অনেকে দেখা যাবে যে কেউ কোনো জায়গায় শিক্ষামন্ত্রী হয়েছে, কেউ কৃষিমন্ত্রী হয়েছে, কেউ দরিদ্রতা নিরসন মুক্ত হয়েছে। তখন আসবে আমাদের সত্যিকারের গণতন্ত্রের, সেখানে লোকের সামনে দিয়ে আপনার জবাব দিতে আসবে। আজকে পরিবর্তন প্রতিটি ক্ষেত্রে একটা কাজই আপনার কথা, পরিবর্তন 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 ফর সুশাসনের জন্য পরিবর্তন, আজকে জবাবদিহিতার জন্য পরিবর্তন, আজকে বিচারপতিদের বিচারের জন্য পরিবর্তন, আজকে বিচারপতিরা যে ব্যবস্থা গ্রহণ করছেন সেটাই। যেমন আজকে মোস্তাক 6 বার বেলের দরখাস্ত করেছেন, তারা বিচারপতিরা একবার সুমোটো করার কথা ভাবলেন না, একবারও তার প্রশ্ন উঠালেন না যে এই ডিএসএ আইনটা এটা আমাদের মৌলিক অধিকারের লঙ্ঘন, এটা কিছুই না। আজকে তার মৃত্যু দিয়ে, মোস্তাকের মৃত্যু দিয়ে কিশোর বেদ পেয়েছে। যদি মৃত্যুটা না হতো আমার সন্দেহ আছে কিশোরের এখনো বের হতো কিনা। তো তার বের হতো খোদার দরকারে, তার ডায়াবেটিস আছে, পায়ে ঘা হয়েছে, সেটা যদি এখনই দ্রুত চিকিৎসা না হয় গ্যাংগ্রিন হয়ে পা কাটা যেতে পারে। গ্যাংগ্রিন হয়নি এখনো, কিন্তু কানে দিয়ে পৌঁছাচ্ছে ইত্যাদি আছে, হয়তো মোস্তাকের জায়গায় কিশোরই মারা যেতে পারত সেখানে। আজকে যেখানে দেখেন 1 লাখের বেশি লোক বিভিন্ন অজুহাতে
অভিযুক্ত হয়ে কোর্ট কাছারিতে আছেন। আর যারা তো এখানে ভোট থেকে শুরু করে সবাই জানেন কতবার দৌড়াদৌড়ি করতে হয়, সেটা জেলে যাওয়ার চেয়েও খারাপ অবস্থা আমার মধ্যে। আমি দেখেছি ভোটের জাতীয় প্রতি ঘন্টা 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকা, আমি প্রায় মনে হতো বাবা আমাকে জেলে পাঠিয়ে দাও, তবু তাহলে এখানে কোর্টের দরজায় দরজা ঘুরতে পারবো না, ঘুরতে চাই না। এইসব জিনিসগুলি নিয়ে আমি আপনাদেরকে যদি মুক্তিযুদ্ধের সত্যিকার অর্থে করতে চান, তাহলে এই দিকে আমাদের ইয়াং ছাত্রদের আবেদন, আপনারা এটা নিয়ে কাজ করেন সেটাকে, তাহলে আমরা মুক্তিযুদ্ধের সুফলটা পাবো, ন্যায় বিচার পাবো, সাম্য আসতে হবে। আজকে যেভাবে আমাদের মধ্যে দেখি বিরাট পার্থক্য বলেছে, কৃষক যেভাবে আমরা অধিকাংশ লোক এসছি, হয়তো বা আমি পুরুষ আগে আমি কৃষিকাজ থেকে আমার গ্র্যান্ডফাদার আপনার টাকা হয়ে বানান ছেড়েছে, আমরা কৃষকের সন্তান, আমরা স্বামীকে। আজকে যদি সবার সমান অধিকার না থাকে, এই স্বাধীন রাষ্ট্রের অর্থ কি? এই স্বাধীনতা একটা অর্থহীন ভাবনাবাদী হবে। সবার সমান অধিকার অর্জন, দুর্নীতির থেকে মুক্তি, সকলের জন্য চাকরি। আজকে শিক্ষিত ছেলে চাকরি না পায়, আজকের পত্রিকা তো আছে যত ম্যানেজারিয়াল 74% পদ আজকে ভারতীয় এবং অন্যান্য দেশে গার্মেন্টসের মেয়েরা চাকরি হারাচ্ছে। তাই জন্য আমি কেবল একটা আবার রিপিট করতে চাচ্ছি, পরিবর্তনের জন্য আমাদের সবাইকে সমবেত হয়ে সবাইকে রাস্তায় নামতে হবে। তারপরে এতদিনে নিশ্চয়ই আমরা খালি চোখে আমাদের দুর্নীতি পরায়ণ রাজনীতিবিদদের নিশ্চয়ই আমরা চিনতে শিখেছি, তারা যাতে নির্বাচিত না হয়, তারা যাতে আমলে না হলে কোনো কিছু নেই। তবে মানুষের পরিবর্তন আমি বিশ্বাস করি, পরিবর্তনে বিশ্বাস করি। দুটা কথা বলতে, আজকে জামাত দিয়ে যেটা আমাদের বলে থেমে গেছেন, আজকে যারা জামাতি আছেন তাদের বাপদাদারা স্বাধীনতার বিরোধিতা করেছেন, এরা হয়তো বলেননি, তাহলেও এনাদের উচিত হবে ক্ষমা চেয়ে নেওয়া জাতির কাছে। অন্যায় তো তারা করেছিলেন তার বাবা দাদা, আজকে ক্ষমা চাওয়াটা অপরাধ কিছু না। আমাদের তারা ভুল করেছিলেন, কিন্তু আজকে যদি অন্যান্য ইসলামিক দলে যদি রাজনীতি করার অধিকার থাকে, জামাতেরও সেই অধিকার আছে। ঠিক একইভাবে বিএনপি আজকে পরিষ্কার ভাবে সফল আছে, আমরা কোনো জিজ্ঞাসা চাই না। আজকে যে কয়েক লক্ষ আমাদের রাজনৈতিক কর্মীরা জেলে হয়রানি আছে, এটা হচ্ছে বলে আজকে যদি সরকারের পতন হয়, তাদের প্রতি এই অত্যাচার কথা আমরা নিশ্চিত করতে চাই, অন্যায় করা হবে না। তো বিচার হবে একটা, হলো মেরুদণ্ডহীন বিচারপতিদের, আর হবে যারা দুর্নীতি পরায়ণ ব্যক্তিদের। এটাই হবে আমাদের কাজ। এবং এই দুর্নীতির তত্ত্ব আমার সাধারণ মানুষ যাদের কাজে চলে আমরা বড় হয়েছি, যারা আমার রাষ্ট্রকে বাঁচিয়ে রেখেছে, যারা আমাকে মুক্তির স্বপ্নতে সাহায্য করেছে, সেই কৃষক শ্রমিকের রাজ প্রতিষ্ঠায় হবে আমাদের সকলের লক্ষ্য। তবেই হবে সুন্দর সুশাসন ও মানবিক বাংলাদেশ। আমি এখানেই থামি, সবাইকে ধন্যবাদ।